দর্শক, সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভি নিয়মিত আয়োজন নিউজ ইনসাইট। সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান। দর্শক, আজ আমাদের অতিথি বাংলাদেশ সংবিধানের অন্যতম প্রণেতা, বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বিভিন্ন অভিজ্ঞতা সমৃদ্ধ ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন, আপনাকে ধন্যবাদ, অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। ধন্যবাদ। আর আছেন কয়েকজন শিক্ষার্থী যারা এখানে অংশগ্রহণ করেছেন। দর্শক, অনুষ্ঠানের শুরুতে আমরা ডক্টর কামাল হোসেনের সাথে কথা বলবো বঙ্গবন্ধুর সাথে তার রাজনৈতিক জীবনের কিছু মুহূর্ত নিয়ে। অনুষ্ঠানের শুরুতেই বলবো যে আপনি এমন একজন মানুষ যে বঙ্গবন্ধুর সাথে অনেক কাছাকাছি থেকেছেন, বিশেষ করে যখন স্বাধীনতা যুদ্ধের শুরুর আগেও একসাথে জেল খেটেছেন। তো ঠিক বলবো যে স্পেশাল কোনো মুহূর্তর কথা আমি অনুষ্ঠানের শুরুতে জানতে চাইবো। না, সেটা তো আমার সৌভাগ্য যে আমি ওনার সঙ্গে একদম বিদেশ থেকে ফেরার পরেই সুযোগ হয়েছিল, যখন আমাকে মুজিব ভাই হিসাবে পরিচিত হলেন 59 সনে। তখন আইয়ুব খানের মার্শাল ল পুরা দমে চলছে, আর রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, রাজনৈতিক যারা করতেন তাদের বিরুদ্ধে মামলার পর মামলা দেওয়া হচ্ছে। তো আমার সুযোগ হলো ওনার সঙ্গে দেখা হওয়া। শহীদ সরওয়ার্দী সাহেব আসতেন ওনার জন্য বেল মুভ করতে। তো আমি তো জাস্ট বিদেশ থেকে ফিরেছি, আমার খুব আগ্রহ ছিল একটু কোর্ট টোর্টে যাওয়া। তো শহীদ সরওয়ার্দী সাহেব আসলে ওনাকে সঙ্গে আমি যেতাম। তো আমি দেখি যে তখন বঙ্গবন্ধু, তখন মুজিব ভাই ওনার জন্য বেল মুভ করতে যাচ্ছেন শহীদ সরওয়ার্দী। তো ম্যাজিস্ট্রেট কোর্টে যে ম্যাজিস্ট্রেটকে বারবার বলছেন, মাই লর্ড, আমি আমার এই ক্লায়েন্টের পক্ষে বেল চাইতে এসেছি। তো আমি ওনাকে বললাম, দেখেন শহীদ সরওয়ার্দী সাহেব, আমাদের এখানে তো ম্যাজিস্ট্রেটকে আমরা মাই লর্ড বলি না, স্যার বলি। জি, তো স্পেশাল একটা কথা শুনে আপনার মনে একটা প্রশ্ন। উনি বললেন, বোঝো না, মাই লর্ড বললে ম্যাজিস্ট্রেট কত উৎফুল্ল হয়ে গেল। আমাকে তো বেল চাইতে হলো না, তার চাওয়ার আগেই সে বেল দিয়ে দিল। তো এটা একটা অভিজ্ঞতা ওনার সঙ্গে। আর মুজিব ভাই শুরুতে 59, 60 হবে, 61। তো তারপরে তো অনেকগুলো ঘটনা আর কি। সে আগরতলা মামলা থেকে, যখন ওনার আগরতলা মামলার মধ্যে দিয়ে একদিন এসে বঙ্গবন্ধুকে, তখনও বঙ্গবন্ধু হননি, বঙ্গবন্ধু হয়েছেন আগরতলা মামলা থেকে বেরিয়ে এসে সম্মিলিত ছাত্র সমাজ বড় জনসভা করেছিল, তখনকার রেস কোর্সে। তারা সবাই মিলে বলেছে, আপনাকে আমরা আজকে থেকে বঙ্গবন্ধু হিসাবে সম্মান করব। তো তখনও আগরতলা মামলা আসামি যখন ছিলেন, তখনও উনি বঙ্গবন্ধু মুজিব ভাই। তো সেই স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলেছে যে ওনার দাবি ছিল যে তখন দেশে আন্দোলন চলছে, আইয়ুব খান একটা গোল টেবিল বৈঠক করছে ইসলামাবাদে, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে ওখানে আমন্ত্রণ জানাচ্ছে এসে কথা বলতে। তো বঙ্গবন্ধু তখন, তো তার মুজিব ভাই তখন আসামি। তো ওনাকে যখন বলেছে, উনি বললেন, হ্যাঁ, তুমি লিগ্যাল নোটিশ দাও যে এই কেসটা প্রত্যাহার করুক বিনা শর্তে। আর তখন আমি যে 7.5 কোটি মানুষের একজন নেতা হিসাবে যেতে হলে আমি তো একটা এই বিচারাধীন বন্দি হিসাবে যেতে পারি না। তো আমি নোটিশও দিয়েছি যেতে, এটা কেস তুলে নাও, তারপর উনি অবশ্যই যাওয়ার কথা বিবেচনা করবেন। তো হোম মিনিস্টার এসে বলছে, দেখেন আমি এসছি, চলেন, গাড়ি নিয়ে এসছি, আপনি গাড়িতে উঠে যান, আমি এয়ারপোর্টে নিয়ে যাই। ওখানে প্লেনের ভেতরে নূর খান, এয়ারফোর্সের চিফ বসে আছে, সে নিজে প্লেন চালিয়ে আপনাকে রাওয়ালপিন্ডি নিয়ে যাবে, আর আইয়ুব খান অপেক্ষা করছে আপনার সঙ্গে কথা বলতে। তো আমি দেখেছি যে উনি হেসে বললেন যে, দেখো, আমি বন্দি অবস্থায় কিভাবে গাড়িতে উঠব, আমি তো এখানে বিচারাধীন একজন আসামি। তো তোমাকে তো আমার লয়ার নোটিশ দিয়ে বলেছে এটা তুলে নাও, আমি মুক্ত হয়ে একজন স্বাধীন ব্যক্তি হিসাবে যেতে পারি। তখন এই ডিফেন্স মিনিস্টার বলছে, আপনি বুঝছেন না, এখানে একটা থমথমে অবস্থা। 2 দিন আগে ওনার সঙ্গে আরেকজন আসামি ছিল, ওই জহুরুল হক, সার্জেন্ট জহুরুল হক, ওকে মেরে ফেলেছে। তো ওনাকে ভয় দেখাতে উদ্দেশ্যে বলছে, দেখেন, আপনার জানের নিয়ে, আপনার নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত, এই দেখেন না জহুরুল হক মারা গেছে। তো বঙ্গবন্ধু আবার হেসে বললেন যে, দেখেন, আমি কিন্তু মুসলমান, আমার এখানে লেখা আছে আমার মৃত্যুর মুহূর্তটা, তার 1 মুহূর্ত আগেও হবে না, 1 মুহূর্ত পরে হবে না। যদি আমার মৃত্যু এখানেই হয়, হওয়ার কথা হবে। তো
তো এইগুলো বলে আমাকে আপনি মানে যে আমি উঠে চলে যাব এটা মনে করেন না। তাহলে বঙ্গবন্ধুর এক ধরনের রাজনীতি মানে একজন রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি ধর্মীয় অনুভূতিবোধও অনেক তীব্র ছিল, যা এই কথার মধ্যে দিয়েও তো প্রকাশ। হ্যাঁ অবশ্যই সেটা, হ্যাঁ এক্স্যাক্টলি। না উনি ধর্মনিরপেক্ষতাকে শক্তভাবে মানে সে অবস্থান নিয়েছেন সে 50-এর দশক থেকে। নিজের ধর্ম, উনি অবশ্যই ধর্মপ্রাণ মানুষ ছিলেন, একদম ধর্ম পালন করতেন অবশ্যই, আর বিশ্বাস করতেন যে যে কথা বললেন এবং ওকে বাধ্য করলেন ও চলে যেতে। তখন এই জেনারেল আমাকে বললো, দেখেন ওনার তো আমি ওনাকে আমি সম্মান করি যে উনি এই এটা নীতিগতভাবে উনি অনড় থাকলেন, তবে এখন দেখেন হাজার হাজার লোক ক্যান্টনমেন্টের দিকে ধাবিত হয়েছে যে দেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। তো একটু ওনাকে বলেন যে আমি মাইক্রোফোন দিচ্ছি, জিপ দিচ্ছি, যদি ওদেরকে বলেন যে না তোমরা ক্যান্টনমেন্টে চড়াও করো না, আমি কথা দিচ্ছি কালকে 12টার মধ্যে কেসও তুলে নেওয়া হবে, ওনাকে আমি নিজে ওনার বাসায় দিয়ে আসবো। তো ওনাকে বলাতে তা মুজিব ভাই বললেন ঠিক আছে, এটা বলো করতে পারে। এই চড়াও করলে জেনারেলও বলছে যখন আমরা এলোপাতারি গুলি ছাড়বো একটা রক্তগঙ্গা বইবে এবং তারপরে তো সিচুয়েশন একদম আউট অফ কন্ট্রোল চলে যাবে। তো বঙ্গবন্ধুর কথা বা মুজিব ভাইয়ের কথা মতো সেটা বলা হলো, ওরা ফেরত চলে গেল। পরের দিন আমাকে 12টা 5 মিনিটে আমি ফোন পাই যে ওনাকে 32 নম্বরে জেনারেল নিজে গাড়ি চালিয়ে দিয়ে গেছে। তো এইগুলো ঘটনা তো সচক্ষে দেখেছি যে সে একদিকে ফাঁসির মঞ্চ, হুমকি তো আছেই, অন্যদিকে বলছে যে সোহাগ ভাই তুমি চলে যেতে পারো। তুমি বলেন না, ফাঁসির মঞ্চ ভয়ে যে আমি মানে নীতি থেকে সরে যাব, এটা পারে না, কখনোই পারে না। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসবো যে উত্তাল মার্চ মাস পার হয়ে গেল, যে মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই 7 মার্চের ভাষণ, 25শে মার্চ যেখানে দখলদার পাকিস্তান বাহিনী নির্বিচারে বাঙালি দেশের উপর হামলা চালায়, পাশাপাশি 26শে মার্চ স্বাধীনতা দিবস। এই স্পর্শকাতর এই মার্চ মাস নিয়ে আপনার স্পেশাল কোনো বক্তব্য আছে কিনা? অবশ্যই 7ই মার্চের আগে তো পয়লা মার্চ তো সবচেয়ে বড় ঘটনা, যে সেদিন সরকার মানে ইয়াহিয়া তরফ থেকে হঠাৎ করে তারা বলল যে সংসদের অধিবেশন হতে যাচ্ছিল, যেখানে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরবো, সেটা অনির্দিষ্টকালের জন্য মুলতবি করে দেওয়া হলো। তো সঙ্গে সঙ্গে বললাম যে আমাদের সবার অনুভূতি যে এটা অন্যায় মেনে নেওয়া যাবে না। 3টার সময়, একটা সময় ঘোষণা হলো, 3টার সময় আমাদের প্রেস কনফারেন্স ডাকা হলো আমাদের সিজি হোটেল আমাদের মতিঝিলে। তো সেখানে আমরা যখন যাওয়া শুরু করি দেখি যে রাস্তায় হাজার হাজার মানুষ অলরেডি নেমে গেছে, মানি না, মানবো না, জঙ্গি মিছিলের পর জঙ্গি মিছিল আসছে। তো সে পয়লা মার্চের কথা কেন বলছি যে ওখানে যেই অনেক সাংবাদিক, বিদেশি সাংবাদিকরা আসছে, 3 তারিখ অধিবেশন হতে যাচ্ছিল। তো উনি প্রথম সেন্টেন্সে ইংরেজিতে বললেন যে এটা মহা অন্যায়, দিস শ্যাল নট গো আনচ্যালেঞ্জড, এবং আমরা অসহযোগ আন্দোলন ঘোষণা করছি। এই যে কেন ইলেকশন হয়েছে যেখানে আমরা 269-এর মধ্যে 267টা আমরা পেয়েছি, মানে 2টা বাদে আমরা সব কয়টা সিট এখানে পেয়েছি। অর্থাৎ আমরা তো এই দেশের যে ক্ষমতার মালিক, বৈধ ক্ষমতা শুধু আমরা আমাদের আছে। যারা এখন মার্শাল ল করে আমাদের উপরে সরকার চালাচ্ছে তারা তো এখন ক্লিয়ারলি অবৈধ, তাদের একটি কাজ আছে আমাদেরকে ক্ষমতা হস্তান্তর করা। তো ওরা যেটা করেছে যে আমাদের বসতেই দেবে না, এটা আমরা মেনে নিতে পারি না, এবং আজকে আমরা অসহযোগ আন্দোলন ঘোষণা করলাম। বৈধ সরকার হিসাবে বলছি যে এরা যে কোনো জিনিস এরা করছে এগুলোর ব্যাপারে কেউ সহযোগিতা করবে না, এবং আমরা অসহযোগ আন্দোলন মানে এখানে কোনো কিছু চলবে না, অফিস আদালত যানবাহন কোনো স্কুল কলেজ কিছুই এখানে মানে সব কিছু বন্ধ থাকবে যে পর্যন্ত আমাদেরকে ক্ষমতা হস্তান্তর না করে। তো আমি সেটাই বলি যে এইরকম অসহযোগ আন্দোলন আমি মনে করি না কোনো দেশে হয়েছে 1 তারিখ থেকে 25 তারিখ। কেন পরের দিন থেকে, আর আমাকে বিশেষ করে এর ব্যাপারে অভিজ্ঞতা আছে যে আমাদেরকে এই পরিচালনা করার ব্যাপারে বঙ্গবন্ধুর যে বাসভবনের একটা ছোট অফিস ঘর ছিল সেটাকে কন্ট্রোল রুম করা হলো, ওখানে তাজউদ্দিন ভাইকে বসানো হলো, আর আমি ওনার একজন সহায়ক, ব্যারিস্টার আমিনুল ইসলাম আরেকজন সহায়ক। আমরা দায়িত্ব দেওয়া হলো যে পরিচালনা করার ব্যাপারে অনেক রকমের পরিস্থিতি মোকাবিলা করতে হবে, অনেক রকম ব্যাপারে আদেশ নির্দেশ দিতে হবে।
তো এখানে তারা ফোন করলে তোমরা এই আদেশ নির্দেশ দিও, এবং আমরা সেই লিখিত আদেশগুলো দিয়েছি, সেটাও ছাপানো হয়েছে। তো সেই অভিজ্ঞতাটা অদ্ভুত। কেন আমি একটা বলি যে কীরকম অসহযোগ ছিল। ফোন আসতেছে, ইয়াহিয়া খান এসছে যে কথাবার্তা বলবে, তো ওর মিলিটারি সেক্রেটারি জেনারেল পিরজাদা ফোন করেছে, তো আমাদের কাছে ফোন পাঠিয়েছে। আমি ফোন ধরলাম, বলছে দেখো আমরা তো জানি যে তোমরা বাঙালিরা অতিথিদের খুব মানে যত্ন করো, ইয়াহিয়া তো তোমাদের অতিথি হিসাবে এসছে, তো 3 দিন ধরে তো কোনো রান্না বান্না হচ্ছে না, ওর বাবুর্চিরা সব বলছে তারা অসহযোগে আছে, কোনো রান্না করবে না তার জন্য, তো একটু ওর জন্য কোনো তোমরা যদি অনুমতি দাও বলো ওদেরকে যে কিছু রান্না করে দিতে। তো আমি বঙ্গবন্ধুকে বললাম যে এরকম ঘটনা, তো ঠিক আছে ওদেরকে বলো কিছু ডাল রুটি করে দিতে আর কি। তো বাবুর্চি আসলাম, বললাম ভাই এটা বঙ্গবন্ধু বলছেন যে তোমরা কিছু ডাল রুটি করে প্রেসিডেন্টকে খেতে দাও। তো চিন্তা করো যে ওই মিলিটারি পাহারার মধ্যে দাঁড়িয়ে সব মেশিন গান নিয়ে ওখানে মেরিনরা যে কমান্ডোরা আছে পাহারা দিচ্ছে, তারপর তার বাবুর্চি একদম নিরস্ত, বাবুর্চিরা বলছে আমরা রান্না করব না, আমরা অসুযোগে আছি। এই পর্যায়ে তখন হচ্ছে এটা 1 তারিখ থেকে 25 তারিখ সত্যি যে আমি দেখেছি, আমরা সংবিধানে যেটা লিখেছি জনগণ ক্ষমতার মালিক, সেই 25 দিন পুরাপুরি জনগণ মালিক হয়েছিল এই 55,000 বর্গ মাইলে। আমরা আবারও আপনার কাছে আসবো এই সময়গুলোর কথা জানতে। এবার আমরা আসবো আমন্ত্রিত শিক্ষার্থীদের কাছে, আপনারা প্রশ্ন করুন। স্যার, স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর হাত ধরে আপনার চলা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, সেই পরিস্থিতিতে এত সমস্যা, বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক সৃষ্টি করা, যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে পুনর্গঠন করা, সেই পরিস্থিতিতে আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি ছিল? এই সময়টা তো আসলে সবচেয়ে বড় একটা বিষয় ছিল, এবং এই সময় আমরা জেনেছি যে আপনি বঙ্গবন্ধুর খুব কাছ থেকে এই দেশের পুনর্গঠনের জন্য একটা বড় ভূমিকা রেখেছিলেন। সবচেয়ে বড় তো তখন ছিল যে কয়েক কোটি মানুষ ইন্ডিয়াতে যারা চলে গেছিল ফিরে এসে গেল। তখনকার যে বলি যে সে সময়টা অসাধারণ সময় গেছে, যে কেউ নিজের কোনো ব্যক্তি স্বার্থ নিয়ে এক মুহূর্ত চিন্তা করে নাই। কেন তখন আমরা সবাই অনেকেই মানে জায়গাগুলো তো মানে ঘাটতি ছিল, তো সবাই শেয়ার করে করে থাকছে, কেউ মাটিতে ঘুমাচ্ছে। বঙ্গভবন যেটা এখন আছে আর কি, সেটা একটা হস্টেলের মতো ব্যবহার হয়েছে। যারা এমপি টেমপি এসছেন সব ওখানে হস্টেলের মতো ঢুকেছেন, যে কোনো এক রুমে 4টা খাটে নিয়ে আসেন, ডাইনিং হল একটা কমন ডাইনিং হলের মতো খাওয়া দাওয়া হচ্ছে ইত্যাদি। আর কেউ এটা নিয়ে কোনো বিরক্ত হচ্ছে না যে এরকম কষ্ট তো অবশ্যই করতে হচ্ছে, সাধারণ মানুষের যে যেখানে পাচ্ছে থাকছে। আমি বলি যে তখন আমরা কনস্টিটিউশন করার কাজ তো কিছুদিনের মধ্যে হাতে নিতে হলো, তো আমরা অনেক রাত পর্যন্ত কাজ করতাম, রাত 1টা-2টো পর্যন্ত কাজ করে যে ওই যেটা আমাদের সে খসড়াগুলোকে প্রেসে পাঠাতে হতো, কারণ পরের দিন ছাপানো একটা আকারে আমরা আবার কাজ শুরু করতাম। তো আমাদের ড্রাইভার এগুলো নিয়ে যেত ইত্যাদি। তো আমি 2-3 দিন পরে তুমি ওভার টাইম বিল দিচ্ছ না কেন, তো রাত 2-3 বলে স্যার আপনারা দেশের কাজ করছেন, আমরাও তো দেশের কাজ করছি, এখানে ওভার টাইম কিসের। তো এই অনুভূতিটা অসাধারণ ছিল তখন। আর এছাড়া অন্যান্য চ্যালেঞ্জগুলো কি ছিল, মানে একটা যুদ্ধবিধ্বস্ত দেশে আপনাদের আরো কোন কোন দিকগুলো আপনারা সেই সময় সবচেয়ে বেশি মনোযোগী ছিলেন? কিন্তু অন্য অন্য দেশের সঙ্গে সম্পর্ক করা, তারপর আমাদের পোর্টগুলো তো একদম ধ্বংস করা ছিল, পোর্টগুলোকে চালু করা, যাতায়াতের ব্যবস্থাকে মানে সেই চালু করা। না আরও সবচেয়ে বড় আমাদের তো এটা প্রদেশ ছিল বাংলাদেশ। ঢাকা একটা প্রদেশের একটা ক্যাপিটাল, তো এটা স্বাধীন দেশের রাজধানী হিসাবে এখন ফরেন মিনিস্ট্রি, তো ফরেন মিনিস্ট্রি তো ছিলই না। তো আমরা তখনকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল, যেটা এখন আবার ইন্টারকন্টিনেন্টাল হতে যাচ্ছে, সেখানে 2টো রুম নিয়ে এটা ফরেন মিনিস্ট্রি। অন্য অন্য মিনিস্ট্রিও যারা সেন্ট্রাল মিনিস্ট্রি ওই 2-3টা রুম নিয়ে সেন্ট্রাল মিনিস্ট্রি চালানো হচ্ছে। তো এই প্রেস কনফারেন্স করতে হচ্ছে, ফরেন মিনিস্ট্রি কিছু ঘোষণা দিতে হচ্ছে সেই হোটেলে বসে। তো এইগুলো তো মানে মধ্যে দিয়ে কিন্তু কাজ চালাতে হয়েছে এবং ভালোভাবে চলেছে তখন। কেন এই কি কম সময়ের মধ্যে আমরা সম্পর্কগুলো মানে স্থাপন করলাম। আচ্ছা, আমরা আবারও পরের প্রশ্নে এখন চলে যাব।
আপনার কাছে কি মনে হয় যে আপনারা যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ থেকে এ পর্যন্ত এসেছে, সে প্রত্যাশাটুকু কতটুকু পূরণ হয়েছে বা কতটুকু অপ্রাপ্তি আছে এখনো? অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব মানে জটিল প্রশ্ন। এর সহজ উত্তর হলো যে আমাদের 1 নম্বর যে লক্ষ্য ছিল স্বাধীনতা, সেটা তো আমরা পেয়েছি। পেয়ে কিন্তু এটা হলো সুযোগ, যে আমাদের যে আকাঙ্ক্ষা, এটা এক কথা বলতে হলে সংবিধান খুলে দেখলেই পাবে। একটা দলিল আছে যেখানে বঙ্গবন্ধুর 1 নম্বর স্বাক্ষর, 2 নম্বর যারা আমাদের নেতৃবৃন্দ ছিলেন সকলেই স্বাক্ষরিত দলিল, জাদুঘরে এটা সংরক্ষিত। এখানেই শেষ কি স্বপ্ন ছিল আমাদের 4টা মূলনীতি: গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, মানে এই অর্থনৈতিক হলো সকলের স্বার্থে এটা হবে, কোনো বিশেষ স্বার্থের যারা গোষ্ঠী তাদের জন্য না, এবং জাতীয়তাবাদ। তারপরে শাসন ব্যবস্থা হবে গণতান্ত্রিক, বৈষম্য থাকবে না, বৈষম্যমুক্ত সমাজ, শোষণমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ। এগুলো কিন্তু ভেঙে ভেঙে লেখা আছে। মৌলিক অধিকারের মধ্যে আছে জানমালের নিরাপত্তা, আইনের শাসন, আইন আশ্রয় সকলেই মৌলিক অধিকার হিসাবে সমানভাবে ভোগ করবে, সভা সমিতি করার স্বাধীনতা, বাক স্বাধীনতা। তো এই কাঠামোটা খুব পরিষ্কার যে কী ধরনের রাষ্ট্র আমরা চেয়েছিলাম। আর সকল মানুষের সেখানে, যেটা আমি আগেই বললাম যে 7ম অনুচ্ছেদ হলো আমি মনে করি সবচেয়ে বড় অনুচ্ছেদ। এই রাষ্ট্রের জনগণ হলো ক্ষমতার মালিক এবং তারাই এটা প্রয়োগ করবে যেভাবে নির্বাচনে, যেভাবে সংবিধানে বিধান করা আছে, মানে তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে ক্ষমতা প্রয়োগ করবে। এর মধ্যে কোনো কিন্তু টিন্তু না, একদম স্পষ্ট। তো কথা হলো যে এখন এই আমাদের 46 বছর হতে চলেছে, তো এর মধ্যে তো অনেক রকমের আঘাত সংবিধানের উপরে এসছে। প্রথমেই তো 15 আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে একটা অবস্থা তৈরি হলো। নির্বাচিত নেতৃবৃন্দ, মানে তখন 15 আগস্ট তারপরে 3রা নভেম্বর মিলে তাদেরকে হত্যাকাণ্ডের শিকার হতে হলো। তারপরে কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি যে বিভিন্নভাবে সংবিধানকে সংশোধনীর নামে কিন্তু গুণগত পরিবর্তনের চেষ্টা হয়েছে, যে ধর্মনিরপেক্ষতা একদম বাদ দিয়ে দেওয়া হয়েছে। অন্য অন্য বিষয়ে আমরা দেখেছি যে কথা যদি সংশোধন না করেও কিন্তু এইগুলোকে উপেক্ষা করা হয়েছে। তো সেই অবস্থা থেকে, তো সেই বলি যে আমাদের তো কোনো সময় এটা আকাঙ্ক্ষা ছিল না যে সংবিধানকে এভাবে মানে আঘাত দেওয়া হবে। 15 আগস্ট ঘটবে, 3রা নভেম্বর ঘটবে, এটা তো অবশ্যই অকল্পনীয়। আমাদের দুর্ভাগ্য, তাই না, যে এত মূল্য দিয়ে আমরা স্বাধীনতা পেলাম। পণ্ডিত নেহরু ইন্ডিয়াতে 17 বছর প্রাইম মিনিস্টার থাকলেন, আর বঙ্গবন্ধু মানে সারা জীবন আন্দোলন সংগ্রাম করে জীবনের ঝুঁকি নিয়ে 13-14 বছর তো জেলই খাটলেন, হ্যাঁ, 2বার ফাঁসির মঞ্চে গেলেন। এখানে এসে যে 3 বছর 72 থেকে 75, এটা খুবই কঠিন সময় গেল, যেটা তোমরা জিজ্ঞেস করলে যে কী সব সমস্যা, সমস্যা আর সমস্যা। তো এর মধ্যে কিন্তু উনি 3 বছরের মধ্যে জীবনটা দিতে হলো। ওনার বয়স তখন 55 বছর বয়স। তো এইগুলো তো এই এত বড় আমাদেরকে আঘাতগুলো আমাদের উপরে আসবে, এটা তো অকল্পনীয় ছিল। মানে অন্য অন্য দেশকে তো এগুলো হতে মানে শুকানো কতদিন থাকলো। একটু মাঝখানে যেতে চাই যে সংবিধানের উপরে যে আপনি বললেন যে এখন যে আঘাত, আমাদের যে প্রাপ্তি ছিল স্বাধীনতা, সেটা আমরা অর্জন করেছি, এবং তারপরে যে সময়গুলোর একটা অংশে আপনি বলেছেন যে এই যে আঘাতটা সংবিধানে, যেটা মূল একটা জায়গা, তো আপনি কি বিষয়টাকে ভালো করে দেখেন, যেইভাবে হোক না কেন এই আঘাতটাকে কি আপনার দৃষ্টিতে এটা কীরকম মনে হচ্ছে? না, এইটা তো বলি যে এই আঘাতগুলো তো কোনোভাবেই মানে আমাদের আকাঙ্ক্ষিত না। আর তবুও এটা বলতে হয় যে অ্যাটলিস্ট সংবিধান এখনও 46 বছর পরেও আনুষ্ঠানিকভাবে এখনো এটা দাঁড়িয়ে আছে। পাকিস্তানের 24 বছরের মধ্যে 3বার কিন্তু সংবিধানকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, তারপরেও আমরা এখনো ধরে। এর মূল কারণ হলো যে জনগণ একে মূল্য দেয়, এবং এত কিছু আঘাতের পরে কিন্তু জনগণ একদম হাত তুলে সারেন্ডার করে নাই।
দর্শক, এখন আমরা কথা বলবো দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমাদের অতিথি ডক্টর কামাল হোসেনের সাথে। স্যার, এমন একটি বিষয় যে রাজনৈতিক প্রেক্ষাপট, যেটা আপনার কাছ থেকে হয়তো আমরা একটা অনেক মূল্যবান একটি তথ্য জানতে পারবো। তো ঠিক বলবো যে আপনার কাছে এখন কি মনে হচ্ছে, এই প্রেক্ষাপটটাকে আপনারা কখনো কল্পনা করেছেন? এখনকার প্রেক্ষাপটটাকে আপনি কিভাবে দেখছেন? আমাদের সব কিছু অর্জন কিন্তু জাতি হিসাবে ঐক্যের মধ্যে দিয়ে হয়েছে। ভাষা আন্দোলন বলো, 54 যে সেই মুসলিম লীগ থেকে পুরা এই থেকে মুক্ত হওয়া, 70-এর নির্বাচন, সব কিন্তু ওই 6 দফা 11 দফা সব কিছু ঐক্যবদ্ধ। তারপরে অন্যায় যারা করতো তারা ভাবতো যে টাকা দিয়ে মানুষকে হাত করা যায়, কেন পদ দিয়ে মানুষকে পক্ষে টানা যায়। মানে আইয়ুব খানের কথা আমরা শুনতাম, সে বলে যে না, কোনো মানুষ নাই যাকে কেনা যায় না, শুধু হলো কত মূল্য, কেউ বেশি মূল্য কেউ কম মূল্য। এটা তাদের একদম বদ্ধমূল ধারণা ছিল। আর আমরা সেটাকে চ্যালেঞ্জ করে বললাম না, হাজার হাজার কোটি টাকা দিয়েও আমাদের কিছু লোক আছেন যাকে কেনা যাবে না। এবং এটা আমরা প্রমাণ করলাম যে আমরা এই যে 6 দফা 11 দফা আন্দোলনে বহু চেষ্টা হয়েছিল আমাদের নেতৃবৃন্দর মধ্যে, এমনকি বঙ্গবন্ধুতে আপনি প্রাইম মিনিস্টার হয়ে যান, আইয়ুব খানও বলেছে, ইয়াহিয়া খানও বলেছে। তো আমি তো এটা বলবো যে এটা এত সহজে এটাকে প্রত্যাখ্যান করতে মানে কল্পনা করা যায় না। হোল পাকিস্তানের প্রাইম মিনিস্টার আমাদেরকে উনি বলছেন যে কি মনে করে আমি রাজনীতি করেছি জীবনের ঝুঁকি নিয়ে প্রাইম মিনিস্টার হওয়ার জন্য, আমি করেছি জনগণের অধিকার আদায় করার জন্য। উনি বলছেন যে আমি এই অধিকারগুলো চাচ্ছি আমার মানুষের জন্য, মেনে নাও, তোমার সঙ্গে আমি বসে একটা চুক্তি করব। আমাকে প্রাইম মিনিস্টার থেকে মনে করছে যে ওগুলোকে আমি বাদ দিয়ে প্রাইম মিনিস্টার হবো, এটা কল্পনাই করা যায় না। 2 বার মানে ইভেন যখন ইয়াহিয়া খান ওনাকে বলেছেন, আমি এটা একদম প্রত্যক্ষদর্শী, আপনি প্রাইম মিনিস্টার হয়ে যান। ঠিক বলবো যে সেই আদর্শের জায়গা বা আমাদের যে বিভিন্ন সময় যে প্রেক্ষাপটগুলো ছিল, ঠিক এখনকার প্রেক্ষাপটকে আপনি কি? এইটাই আমি তোমাদেরকে বিচার করে, আমি নিজেও এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না, যে কারণে তোমাদেরকে করছি, যে একটা জাতির তো গুণগত পরিবর্তন এভাবে হতে পারে না। আমরা যেটা আমাদের জীবনে দেখেছি, এত প্রাচীন কালের কথা না, যে আমরা নিজে দেখেছি যে প্রাইম মিনিস্টারশিপকে মানুষ প্রত্যাখ্যান করতে পেরেছে, নীতি আদর্শ সঙ্গে আপোষ করে নাই। আর এখন মানুষকে কেন অন্যায়কে মেনে নিতে পারছে? অনেকগুলো অন্যায় আমি লক্ষ্য করছি হচ্ছে। তো জনগণের কাছ থেকে যে ধরনের একটা প্রতিক্রিয়া, পত্রপত্রিকা এখনও কিছু কিছু আসছে, কিন্তু তাদের উপরেও চাপ আছে। এখন অনেকগুলো জিনিস হচ্ছে যেটা কোনোভাবেই আমাদের সংবিধানের সঙ্গে, সংবিধান আমি বললাম যে আছে, সংবিধান থাকতে এগুলো হতে পারে না। যেভাবে মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়, যেভাবে হত্যা গুম হয়, আমি অবাক হচ্ছি যে স্বাধীন বাংলাদেশে 45-46 বছর পরে এই ধরনের ঘটনা ঘটতে পারে। সংবিধান থাকতো যে যে ঘটনাগুলো বলছেন একটার পর একটা হত্যা গুম, এছাড়াও অনেক ধরনের ঘটনা, মানে আপনার দৃষ্টিতে কি মনে হয় যে এটার জন্য আসলে দায়ীটা কে? শাসন ব্যবস্থা। এই যে সংবিধান অনুযায়ী যদি শাসন ব্যবস্থাকে করা হয়, কেন এটা তো আমরা খুব অনেক দিনের অভিজ্ঞতার আলোকে সংবিধান করেছি। আর যেটা বারবার বলি, এখানে বঙ্গবন্ধুর স্বাক্ষরিত এটা দলিল, ওনাদের অভিজ্ঞতা পরিষ্কার লেখা আছে যে কিভাবে দেশ শাসন করা হবে, একটার পর একটা আমরা সেটা লিপিবদ্ধ। যে নির্বাচিত সরকার হবে, সংসদ থাকবে, জবাবদিহিতা থাকবে সেটা সংসদের কাছে। তো লোকজন হবে নির্বাচিত, তাদের জবাবদিহিতা থাকবে, প্রশাসন, পুলিশ, সবাই জবাবদিহিতা থাকবে। আমি বলি চারিদিকে যদি আমরা দেখে থাকি যে জবাবদিহিতা কি আছে? জবাবদিহিতা এবং শাসন ব্যবস্থার একটা দুর্বল হওয়ার কারণেই তাহলে আমরা বলতে পারি যে আপনার কথা এটা হওয়ার একদমই কথা না, কেন সংবিধান তো আছে। আমরা বঙ্গবন্ধুর ছবি তো দেখছি রাস্তায়, 2 হাত পর পর ওনার ছবি দেখছি। তো আজকে উনি এখানে এসে উনি কি ভাবতেন যে এই বাংলাদেশ কি আমি স্বপ্ন দেখেছিলাম? উনি শুধু স্বপ্ন দেখেন, উনি তো লিখে দিয়ে গেছেন। আমাকে বলেন না আপনাদের কি স্বপ্ন ছিল? এটা স্বপ্ন না, এটা লেখা আছে একদম কি স্বপ্ন ছিল, এটা অনুমান করার ব্যাপার না। কি আমরা স্বপ্ন দেখেছিলাম, আমাদের নেতৃবৃন্দ কি দেখেছিলেন, ওরা সেটা লিখে স্বাক্ষর করে দিয়ে গেছেন আর কি। অর্থাৎ কেউ যদি জানতে চায় বঙ্গবন্ধু কী চেয়েছিলেন, যারা শহীদরা আমাদেরকে বলেছিলেন যে লেখো শহীদদের কি স্বপ্ন ছিল, এইটাই বাংলাদেশে আমরা বাস্তবায়িত করতে চাই। তো আমরা তো কসম নিয়ে বলতে পারি, আমরা তো সেখানে শপথ নিয়েছি যে না, এই জিনিসগুলো আমরা যেটা লিখছি এটা শহীদদের স্বপ্ন ছিল।
তো তাদের কি স্বপ্ন ছিল যে মানুষ বিনা বিচারে আটক থাকবে, তাদেরকে যেন তেনভাবে নিয়ে হত্যা গুম করা যাবে? এটা একদমই তাদের স্বপ্ন ছিল না। পরিপন্থী। আমরা আবারও আপনার কাছে আসবো, এরপরে আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি। স্যার, আমরা যতটুকু জানি আপনার একটি রাজনৈতিক দল আছে, তো এই দলটি বাংলাদেশের রাজনীতিতে কি ভূমিকা রাখছে? আমি তো বলি, আমি কেন তখন এসে প্রথম তো আমি দল করিনি, এসে একটা ডেমোক্রেটিক ফোরাম নামে একটা প্রতিষ্ঠান করলাম, যে মূল্যবোধগুলো, একটা গণতন্ত্র, যে গণতান্ত্রিক মূল্যবোধ, বহুদলীয় গণতন্ত্র, মৌলিক অধিকার, যেসব কথা আমরা লিখেছি, তো একটা হয় যে জিনিসটা কাগজে কলমে লিখে দেওয়া হয়, সংবিধানের পাতাগুলোতে লেখা থাকে, কিন্তু মানসিকতা মানুষের মধ্যে লালন করতে হয়, মানুষকে বোঝাতে হয়। মানে যেমন শিক্ষকতার মধ্যে দিয়ে আমরা ইউনিভার্সিটিতে এগুলো ব্যাখ্যা করি, মৌলিক অধিকারের অর্থ কী, সাংবিধানিক শাসনের মানে কী, কিন্তু যে এতদিন আমরা পরাধীন ছিলাম, সাধারণ মানুষকে বোঝা দরকার যে একটা নাগরিক হিসাবে তার অধিকার কী, তার প্রাপ্য কী, এবং সে কিভাবে সেটা আদায় করতে পারে, কিভাবে তাকে সক্রিয়ভাবে নাগরিক হিসাবে দায়িত্ব পালন করতে হয়। তো এইগুলো ব্যাপারে আমি ভাবলাম যে সংবিধানকে শুধু কাগজে কলমে না থেকে রাজনৈতিক দলের তো প্রধান কাজ হলো এটা, কিন্তু রাজনৈতিক দলের যে মানুষকে সচেতন করা, মানুষের উপরে ভর করে তাদের আকাঙ্ক্ষা, তাদের চাহিদাকে পূরণ করার জন্য কাজ করে যাওয়া। কিন্তু আমরা যেটা দুঃখজনক হলেও সত্য, রাজনীতিতে সবচেয়ে বড় যেটা ক্ষতি করেছে কালো টাকা, টাকা যেটা ঢুকে গেছে। তো সেই তো আমি বলি যে আমাদের সবচেয়ে বড় তো বিজয় হয়েছে 16ই ডিসেম্বর, এই ন্যায়ের জয় হয়েছে। অন্যায় আমাদের পায়ের তলে অস্ত্র ফেলে দিয়ে হ্যান্ডস আপ করে তারা 93,000 যারা এসেছিল, ট্যাঙ্ক ফ্যাঙ্ক এসব নিয়ে, নিরীহ মানুষ। আমার মনে আছে আমেরিকান প্রফেসর আমাদেরকে সেপ্টেম্বর 71-এ, যে না সেপ্টেম্বর 70-এ বলছে যে তোমরা বাঙালিরা খুব ভালো হচ্ছে, মানে ইউনিভার্সিটিতে কমন রুমে, যে তোমরা তো মানে খুব ইন্টেলেকচুয়ালি খুব অ্যাডভান্সড, আমরা খুব শ্রদ্ধা করি, তবে তোমাদের ইমাজিনেশন অনেক আছে। কি করে? তোমরা মনে করো বাঁশের লাঠি নিয়ে তোমরা স্বাধীন হবে, এসে পড়লো আর কি। তোমরা জানো এই আর্মি কত শক্তিশালী, কত অস্ত্র তাদের আছে, এয়ারফোর্স আছে, নেভি আছে। শুধু তাই নয়, বৃহৎ শক্তি দূরে বড় শক্তি যারা আছে তার এই সেন্ট্রাল গভর্নমেন্টের পেছনে আছে, আমেরিকা, চীন, সবই। তো তোমরা কীভাবে বাঁশের লাঠি নিয়ে মনে করো এটা তোমরা জয় করতে পারো? তো আমরা মানে আমার খারাপ লেগেছে এইভাবে হেসে আমাদেরকে বলছে। তো আনসার ছিল, দেখো তুমি আমাদেরকে ঠিক মতো চিনতে পারো না, বাঙালির একমাত্র বৈশিষ্ট্য আছে যে অন্যায়কে আমরা কোনো সময় মেনে নিই না, আপোষহীনভাবে আমরা এটার বিরুদ্ধে করি। এবং আমাদের উদাহরণ আছে ভাষা আন্দোলনকে নিয়ে, যখন ভাষার ব্যাপারে বলেছিল যে আমাদের মায়ের ভাষা রাষ্ট্রভাষা হতে পারে না, ছাত্ররা তখন যিনি ছিলেন মিস্টার জিন্না, সে তো আল্লাহ রসুলের পরে তার অবস্থান, ওরা দাঁড়িয়ে বলেছিল নো নো নো। এই যে অন্যায়ের সামনে দাঁড়িয়ে নো বলার যে শক্তি, এটা তো প্রমাণ করেছিল আমাদের, তোমাদের যারা পূর্বপুরুষরা ছিল। এবং শুধু তাই নয়, এরপরে তারা এই 144 দিয়ে, পুলিশ দিয়ে, বন্দুক নিয়ে চ্যালেঞ্জ করেছে, তারা যে শহীদ হয়েছে। আজকে সবচেয়ে বেশি আমরা কাকে শ্রদ্ধা করি এখনো? শহীদ বরকত, রফিক জব্বার, মানে সেই দিনকার যারা শহীদরা। শহীদ মিনার আজকে কি পবিত্র জায়গা, এবং 26শে মার্চে কেন তারা বিলীন করেছিল, আমরা সেটাকে রেখেছি। বাঙালিরা যেখানে পৃথিবীতে আছে তারা শহীদ মিনার করে 21শে ফেব্রুয়ারি যায়। এইটা তো আমাদের ঐতিহ্য, আমরা ধরে রেখেছি। এইটাই নিয়ে যদি তোমরা চিন্তা করো আর তোমাদের মধ্যেও এই নিয়ে আলোচনা করো, এই যে বৈশিষ্ট্য, এটা কি আমরা অস্ত্রের বলে, টাকার বলে কেউ আমাদের থেকে কেড়ে নিতে পারবে? সেই ঐতিহ্যকে মনে লালন করে থাকি। আমরা এখন আবার পরের প্রশ্নে চলে যাব। স্যার, আমরা জানি গণতন্ত্রের পাশাপাশি সুশাসন একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্যার, আপনার কাছে জানতে চাইবো সুশাসনের ব্যাখ্যাটা আপনার কাছে কেমন? না, ভালো, তুমি ফিলসফির ছাত্রী হলে তো আমি তোমার কাছে আরো বিস্তারিত ব্যাখ্যা তোমার কাছেই চাইবো, যে এই মূল্যবোধ যেটা বললাম, যে এই গণতন্ত্রের যে কথা, এর ভিত্তি তো হলো মূল্যবোধ, যে ক্ষমতার মালিক জনগণ। রাষ্ট্র যারা পরিচালনা করে গণতন্ত্রতে, তারা কিন্তু ক্ষমতার মালিক না, তারা সেবক। কার সেবক? জনগণের সেবক। তো আমি বলি, যে কোনো সরকার নিজেকে গণতান্ত্রিক সরকার হিসাবে সংবিধান অনুযায়ী দেশ শাসন করে,
তাকে প্রত্যেক মুহূর্তে নিজেকে এটা স্মরণ করার কথা যে আমি তো সেবক। তো এখন আমার কথা হলো যে আমরা বুঝতে চাই, আমি আশা করব যে যারাই দেশ শাসন করছেন অথবা করবেন, প্রত্যেক মুহূর্তে এটা অনুভূতি তাদের থাকতে হবে যে আমরা সেবক। সেবক যদি দক্ষ সেবক হয়, সে কাকে কী চিন্তা করতে হবে, জানার চেষ্টা করতে হবে আমার মালিকরা কী চায়। মালিকের মধ্যে তোমরা আছো, তোমরা তো নিশ্চয়ই 18 কাছাকাছি হয়ে গেছো, তো তোমরা তো সবাই এক একজন মালিক। তো আমি তো বলি যে তোমাদের তো পুরাপুরি অধিকার আছে সেবকদেরকে বলতে আমরা এটা চাই, এটা চাই, এটা চাই। আমরা গুম হত্যা একদমই চাই না, কালকে থেকে আমরা চাই গুম হত্যা বন্ধ হোক। আমি তো মনে করি যে আমরা সবাই মিলে যদি এটা বলি, তোমরা যারা সচেতন মানে তোমরা বলো, আমরা সবাই মিলে বলি, বন্ধ হতে বাধ্য হবে। কিসের ভয়? না না, হত্যা গুমের ভয়ে মানুষ নিশ্চুপ হয়ে গেছে। অসম্ভব। 16 কোটি মানুষকে কেউ মেরে ফেলতে পারে, 16 কোটি মানুষকে কেউ গুম করতে পারে? অসম্ভব। দর্শক, এখন আমরা কথা বলবো বর্তমানে যে জঙ্গিবাদী উত্থান আমরা লক্ষ্য করেছি এবং তার সাথে সরকার যে ভূমিকা পালন করছে সেই বিষয়টি নিয়ে আমাদের আমন্ত্রিত অতিথির সাথে। স্যার, বলবো যে আমরা লক্ষ্য করেছি যে হঠাৎ করেই জঙ্গিবাদ মানে একটা বড় শক্তি এবং মাথা চাড়া দিয়ে উঠেছে এবং আমরা মাঝে মাঝে লক্ষ্য করছি এটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী মাঝে মাঝে অভিযান চালাচ্ছে। তো আপনার কাছে কি মনে হয় যে এই যে উত্থান, এই সম্পর্কে জানতে চাইবে যে হঠাৎ করে আমাদের মাঝে কেন এই আমাদের 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 যে সভ্যতা বা আমাদের যে সংস্কৃতি এর মধ্যে দিয়ে এটা কেন মাথা চাড়া দিয়ে উঠলো? আর সেকেন্ড প্রশ্ন থাকবে যে সরকার যে স্টেপগুলো নিচ্ছে এই স্টেপগুলোকে আপনি কতটুকু পারফেক্ট মনে করছেন? এক নম্বর, আমার বিশ্বাস যে যদি গণতন্ত্রকে পুরাভাবে আমরা গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে পারি, রক্ষা করতে পারি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দেশে পুরাপুরি শুধু কথায় না কাজের মধ্যে থাকে, তখন এই ধরনের উত্থান অনেক তাদের জন্য কষ্টকর হয় করা, যারা করতে চায়। এরা শুধু মুখের কথা না, আমরা 2005-এ যদি স্মরণ করি, একদিনে অনেক জায়গায় সারা দেশে বিস্ফোরণ হয়েছিল। তো আমরা তাতে বিশ্বাস করেছি এটা বন্ধ হবে, কেন মানুষ এটাকে কোনোভাবেই সমর্থন করবে না, মেনে নেবে না। আমরা তখন ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করেছিলাম এই সন্ত্রাসের বিরুদ্ধে। পল্টন মিটিং করে আমরা দেখি অনেক বড় মিটিংয়ে, সেখানে আমরা ডেকেছিলাম, সেখানে বদরুদ্দোজা চৌধুরী আসলেন, কাদের সিদ্দিকী আসলো, পরে আমাদের ওয়ার্কার্স পার্টি, মেনন, ইনু ইত্যাদি এরা সব এসে আমরা 13 দল হলাম। তারপরে আমি ফোন কল পেলাম আব্দুল জলিল, জেনারেল সেক্রেটারি আওয়ামী লীগ, কামাল ভাই আমরা এসে আপনার সঙ্গে ঐক্য করতে চাই। 14 দল হয়ে গেল এবং এই যে 14 দলের ঐক্যের মধ্যে আমরা এই পরিস্থিতি থেকে প্রায় মুক্ত হয়ে গেছি। মানে যে 2007-এ ইলেকশন দেওয়া হচ্ছিল, যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না, ওইটাকে আমরা বন্ধ করাতে পারলাম। আমরা কোর্টে আনি লড়াই করে ভোটার লিস্ট বাতিল করার 1,40,00,000 ভুয়া ভোট সেখানে ধরা পড়েছিল। আমরা সেটা দেখি, ইলেকশন কমিশনকে পুনর্গঠন করা হলো। তো আমরা দেখালাম যে না, যদি গণতান্ত্রিকভাবে আমরা এটা একটা আমাদের ন্যায্য লক্ষ্যকে জন্য ঐক্যবদ্ধ হই, যেটা মনে হয় অসম্ভব এটা আমাকে সম্ভব করতে পারি এবং করলাম। 2008-এ নির্বাচন হলো। যারা মনে করেছিল 2007-এ যে তারা এখন 15 বছর আরও থাকবে, তাদেরকে 30টা সিট পেলেও আমরা 270 পেলাম। তো আমি বলি যে এই আমাদের নিজে সে 47 সনের পরে একটা আমাদের অভিজ্ঞতাগুলোকে ধারাবাহিকভাবে যদি মূল্যায়ন করো, যারা মনে করে যে তারা সেই অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, রাষ্ট্র ক্ষমতা দিয়ে জনগণকে বঞ্চিত করবে, তারা পারে নাই যদি জনগণ নীতিকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হয়। আমরা একটা প্রশ্ন বাকি আছে, আমরা সেখানে চলে যাব। আমার প্রশ্নটা হচ্ছে এই সচেতনতা নিয়ে। আজকে আমরা দেখতে পাই যে আমাদের যখন জঙ্গিরা হচ্ছে এই তরুণ প্রজন্ম থেকেই হচ্ছে, তো আমরা কিভাবে নিজেরা সচেতন হতে পারি এবং এই যে আমাদের সামগ্রিক তরুণ সমাজকে কিভাবে সচেতন করতে পারি এবং মুক্তিযুদ্ধের চেতনা কিভাবে আমাদের সচেতনতার ক্ষেত্রে কাজে লাগতে পারে? ওয়ান্ডারফুল না, এটা একদম মানে খুবই সুন্দরভাবে তুমি জিজ্ঞেস করেছো। তোমাদের ভূমিকা, আমি মনে করি তোমাদের ভূমিকা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু তুমি লক্ষ্য করছো যে তরুণদের মধ্যে থেকেই এই সন্ত্রাসী
সৃষ্টি করা হচ্ছে, আমাকে খুবই দুঃখ লাগে। কেন, নিশ্চয় এদের যে মধ্যে একটা ন্যায় অন্যায় বোধ আছে, অন্যায়ের বিরুদ্ধে একটা অবস্থান নেওয়ার যে একটা শক্তি আছে, সেটাকে কাজে লাগাচ্ছে যারা ওদেরকে সন্ত্রাসী বানাচ্ছে। দেখো, আসলে কিন্তু আমাদের ইসলামের দোহাই দেবে যে আল্লাহর আইন দিয়ে আমরা আসল জিনিস মানে ন্যায় নীতি, দেশের মানুষ যেটা আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে। আমি বলবি ঠিক আছে, কথা হলো যে আল্লাহর আইন এর কথা যারা বলে তারা আল্লাহর আইন দিয়ে আত্মঘাতী বোমাবাজ কীভাবে তৈরি করে? এই যে তাদের কথা কাজের মধ্যে যে একদম এটা অসামঞ্জস্য। যে ঠিক আছে, তো আল্লাহর আইন আর আমরা যেটা বলি যে আমাদের সংবিধান, আমি তো এখানে কোনো ব্যবধান দেখি না। যদি সংবিধান অনুযায়ী দেশ চলে, আমি তো মনে করি না যে আল্লাহর আইনের পরিপন্থী হবে। স্যার, এখানে একটা প্রশ্ন করবো যে আপনি একটু ভিন্ন প্রসঙ্গে আসবো, তারপর আবার আমরা তাদের কাছে নতুন প্রজন্মের কাছে চলে যাব। তো আমি বলবো যে দীর্ঘদিন আপনি তো আইন পেশায় নিয়োজিত এবং আপনি একজন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ। তো এই মানে মামলা যে দীর্ঘসূত্রিতা, মামলা জট, পাশাপাশি বিচারক সংকট, মানে এই জায়গাটাতে, এই সেক্টরটাকে আপনি কিভাবে মনে করেন যে এই জায়গাটাও ঠিক হওয়া দরকার বলে আপনি মনে করেন কিনা? না, অবশ্যই ঠিক হওয়া উচিত। সেটা আমি বলি যে যেহেতু সংবিধান এখনো আছে, আল্লাহর রহমতে এটাকে স্থগিত করা হয়নি, এটাকে ফেলে দেওয়া হয়নি। তো আমি তো বলি যে সে পাতাগুলো খুলে আমাদেরও দেখা দরকার, তোমাদেরও দেখা দরকার, রাষ্ট্র পরিচালনা যারা করছেন তাদেরও দেখা দরকার। ভাগ্যিস যে কোর্টে কিছু কিছু তো আমাদের সে বলার সুযোগ এখনো আছে। কোর্টে আমরা রিট্রিট করে কিন্তু এই সংবিধানের পাতা দেখিয়ে কিন্তু কিছু কিছু প্রতিকার তো আমরা পাচ্ছি। বিনা বিচারে কাউকে যদি বেশি দিন আটক করা হয়েছে, কিছু কিছু লোককে তো আমরা ছাড়াতে পেরেছি, তারা মুক্ত হয়েছেন। এইভাবে ওই সংবিধান দেখিয়ে দেখিয়ে কিছু আমরা অধিকার রক্ষা করতে পারছি। তো আমি তো মনে করি সকলকে কিন্তু সেই সংবিধানের আশ্রয়টা দাবি করা উচিত, যে সংবিধান যে আশ্রয় দিচ্ছে আমাদেরকে, সরকার বাধ্য এটাকে মানতে। কেন, এখনো সংবিধান আছে, তারা শপথ নেন যে আমরা সংবিধান অনুযায়ী দেশ শাসন করব। স্যার, এবার আমরা একটু অনুষ্ঠানে একটু ভিন্ন দিকে আসবো, যা এই নিউজ ইনসাইড অনুষ্ঠানে আমরা প্রতিবারই করে থাকি, যে এই প্রজন্মের কাছে যদি আপনার এখন কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। হ্যাঁ, শিওর। তো এনাকে তো প্রথমেই করেছিলাম যে এই জিনিসটা আমি বললাম যে অন্যায় যেগুলো হচ্ছে এই ব্যাপারে তোমাদের মধ্যে আলাপ আলোচনা হয় কি হয় না? আমি বিশ্বাস করি হয়, কারণ আমি যখনই যাই এসব প্রশ্নের মধ্যে এই প্রশ্নগুলো চলে আসে। তো আমার কথা হলো যে এইগুলো জিনিস তোমরা ওখানে যেভাবে ছাত্ররা আগে তুলে ধরতো 60-এর দশকে, মানে ইদানিং কেন, এরশাদ বিরোধী আন্দোলন তো ইউনিভার্সিটি থেকেই হয়েছে। মূল যে শক্তিটা সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে, দমাতে পারেনি। শেষ ওখানেই অগ্নি অস্ত্র নিয়ে আক্রমণ করা হয়েছিল। তো সেই ধারাবাহিকতা আমরা মানে কেন এখন মানে আছে কি না এটা জানতে চাই আর কি। জি স্যার, ধন্যবাদ। আপনি আমাদের নতুন প্রজন্মের কাছে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আসলে এই অন্যায়ের বিরুদ্ধে বা এই যে সমাজের যে অসঙ্গতিগুলো হচ্ছে, সেই ক্ষেত্রে সর্বপ্রথম আসলে ছাত্র জনতায় পারে এই সমাধানগুলোর ক্ষেত্রে একটু এগিয়ে আসতে। কিন্তু আমরা যদি সাম্প্রতি একটা ঘটনা দেখি যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যখন একটা ঘটনা ঘটলো, তখন ছাত্র সমাজ কিন্তু সেই প্রতিবাদের জন্য তারা এগিয়ে এসেছিল। কিন্তু আমরা বিভিন্ন পত্রপত্রিকাতে বা মিডিয়াতে দেখতে পাই যে তাদেরকে আসলে জঙ্গি বলে আখ্যায়িত করে সেই আন্দোলনটাকে স্থিমিত করে দিল। তো সেক্ষেত্রে আমরা যখন কিনা এই ধরনের একটু অধিকার আন্দোলনের ক্ষেত্রে আসি, সেই ক্ষেত্রে আমাদের এই যে বাধাগুলো, সেখান থেকে আপনি কি মনে করেন? না, এটা তো সঠিকভাবে চিহ্নিত করেছে। তো আমার কথা হলো যে এইটাই তো হলো স্বৈরতন্ত্র আর গণতন্ত্রের পার্থক্য। তো এটাই, গণতন্ত্র থাকলে আমার নিজের বাক স্বাধীনতা থাকবে, আমার মতামত তুলে ধরার স্বাধীনতা থাকবে। তো আমি নর্থ সাউথের ব্যাপারে কিছু বলতে চাই না, কেন আমি ঘটনার সব কিছু তথ্য জানি না। কিন্তু আমি বলি যে যেই কোনো ব্যাপারে যদি তোমরা আলাপ আলোচনা করে মনে করো যে না এটা অন্যায় হচ্ছে, এর ব্যাপারে কেন প্রশ্ন রাখতে পারে? অবশ্যই স্যার, যখন আমরা আমাদের সামনে কোনো অন্যায় দেখি, অবশ্যই আমাদের ভেতর প্রতিরোধ করার চেতনাটা গড়ে ওঠে। এবং আপনি যখন বললেন যে তরুণ সমাজ আজকে বিপথে চলে যাচ্ছে, এক্ষেত্রে অবশ্যই স্যার আমরা আমাদের যার যার জায়গা থেকে নিজেরা সচেতন হওয়ার চেষ্টা করছি। আমাদের ভেতর আলোচনা হয়, আমরা যার যার জায়গা থেকে যার যার প্রতিটা পদক্ষেপে আমরা চেষ্টা করি সচেতনতার সাথে কোনটি ভালো কোনটি সঠিক, এবং নিজ মূল্যবোধটাকে যদি আঁকড়ে ধরে সামনে আগাতে
পারি তাহলেই দেখা যাবে যে তরুণ সমাজ আর বিপথে যাবে না। আমরা সবাই চেষ্টা করি যে সেইভাবেই যেন আমরা আগাতে পারি এবং আমাদের মধ্যে থেকে, আমাদের আশেপাশ থেকে যেন কেউ সেই ধরনের কোনো বিপথে না যায়। তো স্যার, আপনার প্রশ্নের প্রেক্ষিতে আমি এটাই বলবো। অনেকটা আমি উত্তর পেয়ে যাচ্ছি, কেন তুমি বলছো ন্যায় অন্যায় বোধ আছে এবং আমরা অন্যায়কে অন্যায় হিসাবে চিহ্নিত করছি। জি স্যার। তরুণদের অংশগ্রহণ সম্পর্কে যেটা বলতে চাই যে দেশে যখনই যে কোনো ধরনের ঘটনা ঘটছে আমরা দেখছি বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে প্রতিবাদ, মানববন্ধন তো হয়েই থাকে। আর আমরা তরুণ সমাজরা দেখা যায় বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায়, দেখা যায় দেশের চলমান ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করছি, আমরা বিভিন্ন সেমিনারের আয়োজন করছি ডিপার্টমেন্ট থেকে, কখনো কখনো ছাত্রদের পক্ষ থেকে। এভাবেই আমরা দেশের যে চলমান পরিস্থিতিতে আমরা কি করতে পারি, কি হচ্ছে, কেন হচ্ছে, আমরা আলোচনা করি এবং এটা আমরা কিভাবে বেরিয়ে আসতে পারবো সেদিকেও এখনকার ছাত্র সমাজ আমরা অনেকটা সচেতন অবশ্যই বলবো। ন্যায় নীতিকে কেন্দ্র করে, আমাদের দাবিগুলোকে কেন্দ্র করে ঐক্য, তো আজকেও সেই ঐক্যর প্রয়োজনীয়তা আছে কিনা এবং এই ঐক্য গড়ে তোলার পথে কী ধরনের বাধা লক্ষ্য করা যাচ্ছে। যে বহু দল থাকবে দেশে, এ নিয়ে কোনো বিভেদের কোনো স্কোপ নাই। যে সবাই একদল করবে সেটা আমরা মোটেই চাই না। আমরা পরিষ্কার করে সেটা সংবিধানে লিখেছি, এটা আমরা জানিয়েও দিয়েছি, মানুষ নিজের মতটা জানিয়েছে বিভিন্নভাবে। তো কথা হলো যে অন্যায়কে অন্যায় হিসাবে চিহ্নিত করা, বিনা বিচারে আটক করা, বিভিন্ন জিনিস যেটা তোমাদের চোখে পড়ে আর কি, এই সব ব্যাপারে একটা ঐক্যমত এবং ঐক্য গড়ে তোলা যে গুরুত্ব, এটা আমরা সবসময় দেখে এসেছি, তোমরা নিশ্চয়ই এটা অনুভূতি করো। এই ঐক্য গড়ার ব্যাপারে কি কি বাধা সম্মুখীন হচ্ছে হয়, আর যদি বাধা না হয় তো কেন হচ্ছে না, আরো জোরদার হচ্ছে না কেন? এটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের বড় বাধাই আমরাই। আমাদের যে জ্ঞান শক্তিটা বা আমরা যেটা অর্জন করি সেটাকে আমরা বুঝতে পারি না যে আমাদের কোনটা ঠিক করা উচিত, কোনটা করা উচিত না। আমরা দেখা যায় কি আমরা একটা কিছু শিখছি, হ্যাঁ আমরা এটা করা উচিত না, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে আমরা সেটাকে প্রয়োগ করতে পারছি না। যদি আমরা নিজেদের ভিতর থেকে সচেতন হই তাহলে আমরা যে আমাদের বড় বাধা, সেই বাধাটাকে আমরা অতিক্রম করতে পারবো। আমাদের যে মৌলিক ব্যাপারগুলো নিশ্চিতকরণ, সেখানে সবচেয়ে বড় বাধা আমি একজন তরুণ প্রজন্ম হিসেবে মনে করি আমরাই। আর আমরাই পারি সেটা থেকে উত্তরণ করতে। যখন আমি আমার যেটা শিখছি, আমি যা দেখছি, আমার বাস্তব জীবনে সেটা কাজে লাগাবো, তখন সেটা সব কিছুই সমাধান সম্ভব। তোমার খুব ভালো উত্তর দিয়েছো, কিন্তু আমি একটা বলি যে আমি নিজেরই বাধা। কেন আমি যদি নিজেকে মনে করি যে আমি দলীয় নিয়ন্ত্রণে থাকি, আমার দল যেটাকে আমি সমর্থন করি সে যদি রাতকে দিন বলে, তো আমি সেটাকে রাতকে দিন বলতে হবে, এটা তো ঠিক না। বিশেষ করে তোমরা যারা স্বাধীন চিন্তা করার ক্ষমতা রাখ, অবশ্যই দলের প্রতি আনুগত্য মানুষের থাকবে, কিন্তু দল যদি রাতকে দিন বলে, এখানে তো সেটাকে তোমার মেনে নেওয়া একটা মহা অন্যায়, নিজের প্রতি অন্যায়। স্যার, আমরা অনুষ্ঠানে একদম শেষ দিকে চলে এসেছি। আপনাকে খুব অল্প কথায় বলবো যে আপনার তরুণ প্রজন্মের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, অল্প কথায় শেষ করবো। হ্যাঁ, না, একটা উজ্জ্বল ভবিষ্যৎ বাংলাদেশে, এটা নিয়ে তো কোনো বিতর্কের অবকাশই নাই। এই যে তোমরা দেখছো যে আমরা কিভাবে মিডল ইনকাম কান্ট্রি হিসাবে আমরা হতে যাচ্ছি, তো মূলত শুধু আমাদের এই আমাদের মিডল ইনকামের উপরে জোর দেওয়া উচিত না। আমাদের সমাজ সম্পর্কে, যে তোমাদের যে স্বপ্নের সমাজ, এখানে ন্যায় নীতি থাকবে, মানুষের মধ্যে বৈষম্য থাকবে না, আত্মবিকাশের সমান সুযোগ, এটা খুবই গুরুত্বপূর্ণ। সে যে যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা থাকবে, জানমালের নিরাপত্তা এখানে নিশ্চিত থাকবে, রাষ্ট্রীয় ক্ষমতা সংবিধান অনুযায়ী যে সীমা রেখা আছে তার মধ্যে ক্ষমতা প্রয়োগ করা হবে। এইগুলো ব্যাপারে যে ঐক্যমত সংবিধানে লেখা আছে, এবং তোমরা যে জনমত যাচাই করো, আমি মনে করি তোমরা দেখবে যে এই ঐক্যমত সবাই আছে। এই জিনিসটাকে ধরে রেখে আমরা বলি না আমরা ভবিষ্যতে মিডল ইনকাম কান্ট্রি না, আমাদের যে সভ্য সমাজ, স্বাধীন সমাজ, যেটা সংবিধানে যেটা তুলে ধরা আছে এবং যার জন্য এত লক্ষ লোক শহীদ হয়েছিল। কিন্তু দুদিন আগে আমরা সেই শহীদ স্মৃতিসৌধ থেকে, আমার এই কথা বারবার মনে পড়ে যে আমরা শহীদদেরকে কিভাবে মুখ দেখাবো যদি বলে যে আমরা তো জীবন দিয়ে গেলাম, 46 বছর পরে তোমরা বেঁচে আছো, আমরা যেটা চেয়েছিলাম সেটার ব্যাপারে তোমরা এই ব্যর্থ কেন? তো স্যার, আমরা অনুষ্ঠান একদম শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। অশেষ ধন্যবাদ। আমার খুব ভালো লেগেছে আজকে কথা বলে, আর কি কথা শুনে অনুপ্রাণিত হয়েছি।
সেই সাথে ধন্যবাদ আমন্ত্রিত শিক্ষার্থীদেরও। দর্শক, আপনাদের বিভিন্ন প্রশ্ন, সমসাময়িক ঘটনা সম্পর্কে জানতে বা মতামত থাকলে, পাশাপাশি কেমন লাগলো আমাদের আয়োজন জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক নিউজ ইনসাইট, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা 1215। আমাদের ইমেইলও করতে পারেন newsinsight@ntvbd.com এই অ্যাড্রেসে। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই অ্যাড্রেসে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি।